আমাকে মাননীয় সদস্য কোহেলি কুদ্দুস 308 মহিলা আসন 8 আপনার নির্ধারিত সময় 7 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে 2024 এবং 25 অর্থ বছরের বাজেট আলোচনা বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে ঈদুল আজহারের শুভেচ্ছা, ঈদ মোবারক। মাননীয় স্পিকার, বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহার অনুযায়ী সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় 2024 এবং 2025 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট গত 6 জুন মহান জাতীয় সংসদে পেশ করেছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার বাজেটের বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ নির্যাতিত বোনদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 52 ভাষা আন্দোলনের শহীদদেরকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1975 সালের 15ই আগস্ট ঘাতকের বুলেটে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জেলখানার অভ্যন্তরে নিহত জাতীয় 4 নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার বাবা চলন বিলের কৃতি সন্তান, নাটোর 4 আসনের 5 বার সংসদ সদস্য, আমৃত্যু সংসদ সদস্য এবং নাটোর জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস সাহেবকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার প্রশ্নে ছিলেন আপোষহীন। মাননীয় স্পিকার, 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু হয়। পৃথিবীর ইতিহাসে বহু রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু বাংলাদেশের মতো বর্বরোচিত হত্যাকাণ্ড কোনো দেশেই হয়নি। ইন্দোনেশিয়ার জাতির পিতা সুকর্ণ, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী, মিয়ানমারের জাতির পিতা মেজর জেনারেল আসাংকে হত্যা করা হলেও তাদের পরিবারের কোনো সদস্যকে হত্যা করা হয়েছিল না। শুধুমাত্র বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। অনেকেই বলে এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। আসলে এটি শুধু রাজনৈতিক হত্যাকাণ্ড না, এটি জাতিকে ধ্বংস করার জন্যই হত্যাকাণ্ড। এটি বাঙালি জাতির সত্তাকে ধ্বংস করার পরিকল্পনা ছিল এবং বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য একটি চক্রান্ত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও 19 বার হত্যার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি। মাননীয় স্পিকার, এত ষড়যন্ত্র করেও বাংলাদেশের অগ্রযাত্রাকে থামানো যায়নি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে 2009-এর ডিজিটাল বাংলাদেশ এবং তারপরে রূপকল্প 21 বাস্তবায়ন করে বর্তমানে স্মার্ট বাংলাদেশে ঘোষণা করেছেন। গত 15 বছরে বাংলাদেশ একটি গতিময়, দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশ হিসাবে বিশ্বের কাছে মর্যাদা লাভ করেছে। বাংলাদেশ এখন বিশ্বের 33তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে বিশ্বে স্থান করে নিয়েছে, যা বিশ্বের বুকে রোল মডেল হিসাবে পরিচিত। মাননীয় স্পিকার, বর্তমানে দারিদ্র্যের হার 18.7% এবং অতি দারিদ্র্যের হার 5.6% নেমে এসেছে। মানুষের গড় আয়ু বেড়েছে 74 বছরে। শিশু মৃত্যুর হার প্রতি 1000-এ 21 জন এবং মাতৃ মৃত্যুর হার প্রতি লাখে 161 জনে নেমে এসেছে। বিদ্যুৎ উৎপাদনে বিগত 15 বছরে 6 গুণ বৃদ্ধি পেয়ে 30,277 মেগাওয়াটে উন্নীত হয়েছে। বর্তমানে 100% মানুষ বিদ্যুতের সুবিধা পাচ্ছে। খাদ্য উৎপাদনে 4 গুণ বৃদ্ধি পেয়েছে এবং প্রায় সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 50 শয্যায় উন্নীত করা হয়েছে। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে 14,311টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম, যেখানে বিনামূল্যে 27 প্রকার ঔষধ এবং স্বাস্থ্যসেবা পাচ্ছে দেশের সাধারণ জনগণ। মাননীয় স্পিকার, যোগাযোগ খাতে রেল সেতু, মেট্রো রেল, এলিভেটর এক্সপ্রেসওয়ে সহ জেলা ও আঞ্চলিক মহাসড়কের পরিমাণ 3 গুণ বৃদ্ধি পেয়ে 32,600
78 কিলোমিটার রাস্তা নির্মিত হয়েছে। গ্রামীণ সড়কে প্রায় 76 গুণ বৃদ্ধি পেয়ে 2,37,446 কিলোমিটারে উন্নতি হয়েছে। তারপরে গ্রামীণ সড়ক উন্নয়ন খাতে বাজেট বৃদ্ধি করা জরুরি বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, নারীর অর্থনৈতিক ক্ষেত্রে সর্বাধিক অংশগ্রহণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এই বাজেটে, যা সত্যই প্রশংসনীয়। শিক্ষা ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে এবং 2021 সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার পরিবেশ তৈরি এবং কর্মোপযোগী শিক্ষা ও কর্মসংস্থান তৈরিতে বিশেষ অগ্রাধিকার দিয়েছে এই বাজেটে। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কারিগরি শিক্ষাকে আধুনিকরণ করার উপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই খাতে বাজেট বৃদ্ধি করা প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন পরমাণু বিদ্যুৎ, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইটের দেশ, আর এইগুলোই সম্ভব হয়েছে কেবলমাত্র জননেত্রী শেখ হাসিনার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চতুর্থ শিল্প বিপ্লব ঘটবে ইনশাল্লাহ, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যুগান্তকারী বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে নির্মিত হবে স্মার্ট বাংলাদেশ, যার ভিত্তি হবে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ব্যবস্থা এবং স্মার্ট বাংলাদেশের মাথাপিছু আয় হবে 12,500 মার্কিন ডলার। দারিদ্র সীমা থাকবে 3% নিচে এবং অতি দারিদ্র সীমা শূন্য কোঠায় পৌঁছায় আসবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমাকে আরো 2 মিনিট সময় দিবেন। মাননীয় স্পিকার, বক্তব্যের শেষ প্রান্তে চলন বিলের গণমানুষের কিছু দাবির কথা আমি বলতে চাই। সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল থেকে নাটোর জেলার বনপাড়া হয়ে সোনা মসজিদ পর্যন্ত প্রস্তাবিত 4 লেন মহাসড়কটি দ্রুত কাজ করা দরকার। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড় থেকে পাবনা জেলার চাটমোহর উপজেলা পর্যন্ত এবং সিংড়া উপজেলা থেকে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার পর্যন্ত 2টি রাস্তা অত্যন্ত জনবহুল ও ব্যস্ততম সড়ক হয়। এই রাস্তা দুটিকে আঞ্চলিক মহাসড়কে রূপান্তর করা এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। 2 মিনিট বলুন। চলনবিল অঞ্চল একটি কৃষি নির্ভর অঞ্চল। এই অঞ্চলে অ্যাগ্রো বেসড শিল্প কারখানা স্থাপন জরুরি। আমার বাবার স্বপ্ন ছিল চলনবিলের অঞ্চলের সামগ্রিক উন্নয়ন। সেই জন্য তিনি চলনবিল উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দিয়েছিলেন। সেই প্রকল্পটি দ্রুত কার্যকর করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নাটোরে ডক্টর এম ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয় ও লালপুরের অর্থনৈতিক জোনের কাজ দ্রুত শুরু করা প্রয়োজন। মাননীয় স্পিকার, বৈষয়িক প্রেক্ষাপট, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সহ বিভিন্ন চ্যালেঞ্জকে মোকাবিলা করে জনমানুষের জননেত্রী শেখ হাসিনার সাহসী, গতিশীল, কৌশল ও দূরদর্শী দিক নির্দেশনায় 2041 সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ করে আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, সর্বোপরি বক্তব্যের শেষ প্রান্তে বলতে চাই, এই বাজেট গণমানুষের কল্যাণের বাজেট, এই বাজেট জনবান্ধব বাজেট। তাই বলি, আমাদের একজন শেখ হাসিনা আছে। শেখ হাসিনা যতক্ষণ এই বাংলাদেশের হাত ধরে আছে ততক্ষণ এই বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। মাননীয় স্পিকার, আমি এই বাজেটের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি এবং আগামী স্মার্ট এবং অপার সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণে একজন সহযাত্রী হিসাবে কাজ করতে পারি সেই প্রত্যাশা করছি। একজন হেরে না যাওয়ার সৈনিকের নাম বঙ্গবন্ধু, একজন অন্যায়ের কাছে মাথা না নোয়ার যোদ্ধার নাম হচ্ছে শেখ হাসিনা। আওয়ামী লীগের 75তম জন্মবার্ষিকী উপলক্ষে সকল নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য সুন্দর বক্তব্য উপস্থাপন করবার জন্য।